গো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ সাদিকুর রহমান, প্রভাষক দর্শন বিভাগ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ, রাজবাড়ী। আজকে তোমাদের পড়ার বিষয় হলো যুক্তিবিদ্যা প্রথম পত্র, অধ্যায় 3, অনুচ্ছেদ 3-এর চ। আজকে করোনার মহামারীর সময় চলছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র মোতাবেক অত্র কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়ের নির্দেশক্রমে আজকের এই ক্লাসের ব্যবস্থা। আজ আমি তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রের 3য় অধ্যায়ের 3 নং অনুচ্ছেদের চ যুক্তিবাক্য আমি তোমাদের পড়াবো। প্রথমেই আমাদের জানতে হবে যে যুক্তিবাক্য আমরা কেন করব, যুক্তিবাক্যের কি প্রয়োজন যুক্তিবিদ্যায়, এটা আমি তোমাদের এখন পড়াবো। আমরা পড়াবো বাক্য কাকে বলে ও যুক্তি বাক্য কাকে বলে। তার আগে এর ভূমিকাটা আমাদের জানা দরকার। যুক্তিবিদ্যার মূল আদর্শ বিষয় হলো অনুমান বা যুক্তি পদ্ধতি। একটি যুক্তি কয়েকটি যুক্তি বাক্যের দুই বা ততোধিক যুক্তি বাক্যের সমন্বয় করে। সুতরাং যুক্তি বাক্য হলো যুক্তির একটি অংশ। একটি যুক্তির বৈধতা বা অবৈধতা নির্ভর করে তাতে ব্যবহৃত যুক্তিবাক্যের সত্যতা বা মিথ্যাত্বের উপর। সুতরাং যুক্তিবিদ্যার সঠিক জ্ঞান অর্জনের জন্য যুক্তিবিদ্যায় যুক্তিবাক্যের ভূমিকা অপরিসীম। এখন আমরা জানবো বাক্য কাকে বলে। বাক্য কতগুলো অর্থপূর্ণ শব্দ বা শব্দ সমষ্টি একত্রে পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বাক্য বলে। যেমন আম মিষ্টি, এখানে কতগুলো শব্দ আছে এবং মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে, সুতরাং এটি একটি বাক্য। ব্যাকরণের বাক্য বিভিন্ন প্রকার হয়ে থাকে, তার মধ্যে বিবৃতি সূচক বাক্য, প্রশ্নসূচক বাক্য, বিস্ময়সূচক বাক্য ইত্যাদি। এখন আমরা পড়াবো যুক্তি বাক্য কাকে বলে। যুক্তিবাক্যের সংজ্ঞা দুদিক দিয়ে বলা যায়, একটা হলো পদের দিক দিয়ে আর একটা হলো অনুমানের দিক দিয়ে। পদের দিক দিয়ে যুক্তিবাক্য হলো দুটি পদের মধ্যে কোনো সম্পর্কের বর্ণনাকে যুক্তিবাক্য বলে। এই সম্পর্ক স্বীকৃতিমূলক হতে পারে, আবার অস্বীকৃতিমূলক হতে পারে। যেমন সোনা ও মূল্যবান, এই দুটি পদকে আমরা যখন যুক্তিবাক্যের আকারে প্রকাশ করব তখন বলা হয় সোনা হয় মূল্যবান। এখানে সোনা এবং মূল্যবান এই দুটি পদের সম্পর্ক স্বীকার করা হয়েছে। আবার বলি পারদ নয় কঠিন, এই বাক্যটিকে পারদ এবং কঠিন এই দুটি শব্দের মধ্যে কি করা হয়েছে, একটি সম্পর্ক অস্বীকার করা হয়েছে। সুতরাং এটি একটি যুক্তিবাক্য। আর অনুমানের দিক দিয়ে যুক্তিবাক্য হলো একটি যুক্তিতে ব্যবহৃত প্রতিটি বাক্যকে যুক্তিবাক্য বলে। একটি যুক্তিতে বা অনুমানে ব্যবহৃত প্রতিটি বাক্যকে যুক্তিবাক্য বলে। যেমন সব মানুষ হয় মরণশীল। প্রতীক হয় একজন মানুষ,
অর্থে ক্রমিক হয় বহনশীল। একটি যুক্তি বা অনুমান। এখানে তিনটি বাক্য রয়েছে, সব মানুষরা মরণশীল, রফিকা একজন মানুষ, রফিকা মরণশীল, তিনটি বাক্যই যুক্তিবাদ। এই জন্য বলা হয়েছে একটি যুক্তি বা অনুমানে ব্যবহৃত বা ন্যায়ে ব্যবহৃত প্রতিটি বাক্য হল যুক্তিবাদ। এখন আমরা আলোচনা করব বাক্য এবং যুক্তি বাক্যের মধ্যে পার্থক্য। বাক্য এবং যুক্তি বাক্যের মধ্যে কি পার্থক্য রয়েছে? তাহলে দুই বা ততোধিক শব্দ যখন মনের ভাব প্রকাশ করবে একত্রে, তখন তাকে বলা হবে বাক্য। আর দুটি পদের মধ্যে কোনো সম্পর্কে বর্ণনাকে বলা হয় যুক্তি বাক্য। বা যে বাক্য হয় সত্য না হয় মিথ্যা যোগ্যতা রাখে তাকে বলা হয় যুক্তি বাক্য। প্রতিটি বাক্যই হলো যুক্তি বাক্য। প্রতিটি বাক্যই হলো ব্যাকরণের বাক্য, কিন্তু প্রতিটি বাক্য যুক্তি বাক্য নয়। এক নম্বর পার্থক্য কি? যে প্রতিটি বাক্যই ব্যাকরণের বাক্য, কিন্তু প্রতিটি বাক্য যুক্তি বাক্য নয়। একটি যুক্তি বাক্যে প্রথমে উদ্দেশ্য, তারপরে সংযোজক, তারপরে বিধেয় থাকে, কিন্তু যুক্তি বাক্যে শুধু ব্যাকরণের বাক্যে শুধু উদ্দেশ্য এবং বিধেয় থাকে। যুক্তি বাক্যের যেমন বিধান রয়েছে, প্রথমে থাকবে উদ্দেশ্য, তারপরে সংযোজক, তারপরে বিধেয়, কিন্তু ব্যাকরণের বাক্যে উদ্দেশ্য বিধেয় অবস্থান সম্পর্কে নির্দিষ্ট কোনো ধরাবাঁধা নিয়ম নেই। যুক্তি বাক্যের সাথে সত্য মিথ্যার গুণ জড়িত, কিন্তু ব্যাকরণের বাক্যের সাথে সত্য মিথ্যার গুণ জড়িত না। একটি যুক্তি বাক্যে আমরা সবসময় যুক্তি বাক্যে একটা সংযোজন থাকে, আমরা দেখি সবসময় বর্তমান কাজ, কিন্তু ব্যাকরণের বাক্য যে কোনো কাজ করতে পারে। যুক্তি বাক্যের সাথে সত্য মিথ্যার গুণ জড়িত, কিন্তু ব্যাকরণের বাক্যের সাথে সত্য মিথ্যার গুণ জড়িত নয়। সুতরাং আমরা এইভাবে দেখতে পাই যে বাক্য এবং যুক্তি বাক্যের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। একটি বাক্যকে যুক্তি বাক্যে রূপান্তর করতে হলে তার মধ্যে একটা কি করতে হয়? সংযোজক ব্যবহার করতে হয়। সুতরাং এটা হলো বাক্য এবং যুক্তি বাক্যের মধ্যে পার্থক্য। আমরা এখন পড়াবো যুক্তি বাক্য এবং অবধারণের মধ্যে পার্থক্য কি, বা যুক্তি বাক্য ও অবধারণ। যুক্তি বাক্য অবধারণ। এখন আমরা আগেই শিখেছি যে বাক্য হয় সত্য না হয় মিথ্যার যোগ্যতা রাখে তাকে কি বলে? যুক্তি বাক্য বলে। অথবা দুটি পদের মধ্যে কোন সম্পর্কের বর্ণনাকে যুক্তি বাক্য বলে। অথবা অবধারণের ভাষায় প্রকাশিত রূপকে যুক্তি বাক্য বলে। আর অবধারণ কি? দুটো ধারণাকে মানসিকভাবে একত্রিতকরণ করাকে অবধারণ বলে। দুটি ধারণাকে মানসিকভাবে একত্রীকরণ করাকে বলা হয় অবধারণ। এখন প্রশ্ন হলো যুক্তি বাক্য এবং অবধারণের মধ্যে পার্থক্য। যুক্তি বাক্য এবং অবধারণের এক নম্বর পার্থক্য হলো দুটি পদের মধ্যে কোনো সম্পর্কের বর্ণনা হলো যুক্তি বাক্য, আর দুটি ধারণা মানসিক একত্রীকরণ হলো অবধারণ। যুক্তি বাক্যের একক হলো পদ, আর অবধারণের একক হলো ধারণা। যুক্তি বাক্য হলো যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয়, আর অবধারণ হলো মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। যুক্তি বাক্যের প্রথমে উদ্দেশ্য, তারপরে সংযোজক, তারপরে বিধেয় থাকে, কিন্তু অবধারণের ক্ষেত্রে এ ধরনের কোনো নিয়ম কানুন নেই। অবধারণের ক্ষেত্রে দুটি ধারণাকে মনে মনে একত্রীকরণ করা হয়, আর অবধারণ যখন ভাষা প্রকাশিত হয় তখন তাকে আমরা যুক্তি বাক্য বলি। এ হলো যুক্তি বাক্য এবং
অবধারণের পাত্র। এখন আমাদের প্রশ্ন হলো যে যুক্তিবাক্যের গঠনটা কি আমাদের জানা দরকার। যুক্তিবাক্যের গঠন আমরা এখন পড়ব যুক্তিবাক্যের গঠন। যুক্তিবাক্যের আমরা জানি ইংরেজি সেন্টেন্সের একটি নির্দিষ্ট গঠন আছে, ব্যাকরণের বাক্যের কিন্তু কোনো নির্দিষ্ট গঠন নেই, কিন্তু ইংরেজি বাক্যের মতো যুক্তি বাক্যের একটি নির্দিষ্ট গঠন আছে। যুক্তি বাক্যের গঠন কি? প্রথমে উদ্দেশ্য, তারপরে সংযোজক, তারপর হলো এই আকারে সাজানো একটি বাক্যকে আমরা বলা হবে যুক্তি বাক্য। যুক্তি বাক্যের প্রথমে থাকে উদ্দেশ্য। এখন আমাদের প্রশ্ন হলো উদ্দেশ্য কাকে বলে? একটি যুক্তি বাক্যে যার সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে কি বলে? উদ্দেশ্য। তারপরে বিধেয়, একটি যুক্তি বাক্যে বিষয় সম্পর্কে যা কিছু বলা হবে সেটাকে বলা হবে বিধেয়। আর সংযোজক কাকে বলা হবে? দুটি পদের মধ্যে যে শব্দটি সংযোগ সাধন করে তাকে বলা হয় কি? সংযোগ। অর্থাৎ উদ্দেশ্য বিধেয়ের মধ্যে যে শব্দটি সংযোগ সাধন করে তাকে বলা হয় সংযোগ। তাহলে আমরা উদ্দেশ্য কাকে বলে জানলাম, সংযোগ কাকে বলে জানলাম, এখন বিধেয় কাকে বলে আমরা জানলাম। এখন আমাদের বিষয় হবে যে এই সংযোজকের কাজ কি? যুক্তিবাক্যে সংযোজকের কাজ, যুক্তিবাক্যের সংযোজকের কাজ কি? যুক্তিবিদ্যায় সংযোজকের প্রধান কাজ হলো উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সংযোগ সাধন। যদি যেমন আম হয় মিষ্টি, এখানে আম হলো উদ্দেশ্য আর মিষ্টি হলো বিধেয়, মাঝখানে হয় হলো সংযোগ। এই হয় নামক সংযোগটি যদি উদ্দেশ্য এবং বিধেয়ের মাঝখানে না আসে তাহলে সেই বাক্যটিকে আমরা কখনোই যুক্তি বাক্য বলে পরিগণিত করতে পারি। যে শব্দটি কারণে উদ্দেশ্য এবং বিধেয়ের সংযোগ সাধন করে সেটি হবে সংযোজকের প্রধান কাজ। অর্থাৎ দুইয়ের মিলনে যে বাক্যটি হবে সেটাকেই আমরা যুক্তি বাক্য বলবো। যে বাক্যে এই সংযোজকের উপস্থিতি নাই তাকে আমরা কখনোই যুক্তি বাক্য বলতে পারি না। এই সম্পর্ক কখনো স্বীকৃতিমূলক হতে পারে, আবার কখনো অস্বীকৃতিমূলক হতে পারে। যেমন আম হয় মিষ্টি, এখানে উদ্দেশ্য এবং বিধেয়ের সম্পর্ক স্বীকার করে নেওয়া হয়েছে, সুতরাং এটি একটি যুক্তি বাক্য। আবার বলা হয়েছে পারদ নয় কঠিন, এখানে বিধেয় উদ্দেশ্য সম্পর্কে বিধেয় অস্বীকার করা হয়েছে, সুতরাং এই স্বীকৃতিমূলক এবং অস্বীকৃতিমূলক যুক্তি বাক্য গঠনের ক্ষেত্রে সংযোজকের ভূমিকা অপরিসীম। এখন আমরা পড়ব যুক্তি বাক্যের শ্রেণীবিভাগ। বিভিন্ন ধরন অনুসারে যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ করা হয়। একটা হলো গঠন অনুসারে, গঠন অনুসারে যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ। গঠন অনুসারে যুক্তি বাক্যকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো সরল যুক্তি বাক্য,
যৌগিক যুক্তিবাক্য। এখন প্রশ্ন হলো সরল যুক্তিবাক্য কাকে বলে? যে যুক্তিবাক্যে একটি মাত্র বক্তব্য থাকে তাকে কি বলে? সরল যুক্তিবাক্য বলে। যেমন আময় মিষ্টি, এখানে একটি মাত্র বক্তব্য আছে, এই জন্য এটাকে বলা হয় সরল যুক্তিবাক্য। সকল মানুষের বড় উচিত, এখানে একটি মাত্র বক্তব্য আছে, এজন্য এটাকে বলা হবে সরল যুক্তিবাক্য। আর যৌগিক যুক্তিবাক্য, যে যুক্তিবাক্যে একাধিক বক্তব্য থাকে তাকে কি বলে? যৌগিক যুক্তিবাক্য বলে। যেমন রহিম ও করিম হয় চালাক, এই বাক্যটিকে আমরা যখন বিশ্লেষণ করি তখন এর মধ্যে দুটি সরল বাক্য আমরা পাই। তাহলে কি রহিম ও করিম হয় চালাক, তাহলে রহিম হয় চালাক, আবার আরেকটা বাক্য হয় করিম হয় চালাক। এই দুটি সরল বাক্যকে সংযোগ করা হয়েছে ও দ্বারা, সুতরাং এটি একটি যৌগিক যুক্তিবাক্য। যে বাক্যে একাধিক বক্তব্য থাকে, এখানে একাধিক বক্তব্য থাকায় এই যুক্তিবাক্যটাকে আমরা যৌগিক যুক্তিবাক্য বলব। এখন আমরা পড়ব গুণ অনুসারে যুক্তিবাক্যের শ্রেণী। গুণ অনুসারে যুক্তিবাক্যকে দুভাগে ভাগ করা হয়। এক, সদর্থ যুক্তিবাক্য। দুই হলো নয়ার্থ এখন প্রশ্ন হলো সদর্থ যুক্তিবাক্য কাকে বলে? যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সকল বক্তব্যকে স্বীকার বা অস্বীকার করা হয় তাকে কি বলে? সদর্থ যুক্তিবাক্য বলে। যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সকল বক্তব্যকে স্বীকার করা হয় তাকে কি বলে? সদর্থ যুক্তিবাক্য বলে। আর নয়ার্থ যুক্তিবাক্য কাকে বলে? যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সকল বক্তব্যকে অস্বীকার করা হয় তাকে কি বলে? নয়ার্থ যুক্তিবাক্য। আমরা আবার শুনি, সদর্থ যুক্তিবাক্য কাকে বলে? যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সকল বক্তব্যকে স্বীকার করা হয় তাকে সদর্থ যুক্তিবাক্য বলে। যেমন আম হয় মিষ্টি, রহিম হয় ভালো ছেলে, গরু হয় চতুষ্পদী, এইগুলো হলো সদর্থ যুক্তিবাক্য। আর নয়ার্থ যুক্তিবাক্য কাকে বলে? যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সকল বক্তব্যকে অস্বীকার করা হয় তাকে কি বলে? নয়ার্থ যুক্তিবাক্য বলে। যেমন আম নয় মিষ্টি, রহিম নয় মেধাবী ইত্যাদি। তো আমরা এখন আলোচনা করব পরিমাণ অনুসারে যুক্তিবাক্যের পরিমাণ অনুসারে। পরিমাণ অনুসারে যুক্তিবাক্যের শ্রেণী। পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে দুভাগে ভাগ করা হয়। এটা হলো সার্বিক যুক্তিবাক্য, এটা হলো বিশেষ যুক্তিবাক্য। সার্বিক যুক্তি কাকে বলে? যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সকল বক্তব্য স্বীকার বা অস্বীকার করা হয় তাকে কি বলে? সার্বিক যুক্তিবাক্য বলে। এই সার্বিক যুক্তিবাক্য সদর্থকভাবে হয়, আবার নয়ার্থকভাবে। আর বিশেষ যুক্তিবাক্য, যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সকল অংশকে সকল ব্যক্তত্বকে স্বীকার না করে অংশ বিশেষ সম্পর্কে স্বীকার করা হবে তখন তাকে বলা হবে বিশেষ যুক্তিবাক্য। সার্বিক যুক্তিবাক্য হলো সকল সম্পর্কে স্বীকার বা অস্বীকার করবে, আর বিশেষ যুক্তিবাক্য হলো সকল সম্পর্কে না করে যখন অংশ বিশেষ সম্পর্কে স্বীকার বা অস্বীকার করবে তখন তাকে বলা হবে বিশেষ যুক্তিবাক্য। এখন আমরা আলোচনা করব পূর্ণ পরিমাণের উভয় রূপ হিসেবে যুক্তিবাক্যের শ্রেণী।
অনুসারে আমরা যুক্তিবাক্যকে আমরা ভাগ করেছি পদার্থ যুক্তিবাক্য মনোবাক্য এবং পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে ভাগ করেছি সার্বিক যুক্তিবাক্য এবং বিশেষ যুক্তিবাক্য। এখন গুণ এবং পরিমাণের উভয় রূপ হিসেবে আমরা যুক্তিবাক্যকে আমরা 4 ভাগে ভাগ করি। একটা হলো সার্বিক, সার্বিক, নয়ার্থক